মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি রূপালী এবং একের পর এক এই মুহূর্তের যে বড় খবর আমরা তুলে ধরবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি জুড়ে গিয়েছে অসমের গুয়াহাটি থেকে একেবারেই মর্তুজা, এবং প্রথম যে খবর সেই খবরে নজর রাখবো। আগামীকাল অসম মন্ত্রিসভার সম্প্রসারণ 12টা 45 মিনিটে জ্যোতি বিষ্ণু কলা মন্দিরে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। একেবারে এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে চলে এসেছে ডিটেলস, এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু মন্ত্রিসভার যে লিস্ট সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছেন, এবং সেই তালিকায় শ্রী অশ্বিনী রয় সরকার, শ্রী অশোক সিংঘল, শ্রী বিমল বরা, শ্রী বিশ্বজিৎ দেইমারি, শ্রী জয়ন্ত মলবরুয়া এবং শ্রী কৌশিক রায়, শ্রী কেশব মহন্ত, শ্রী কৃষ্ণেন্দু পাল, শ্রীমতী নীলিমা দেবী এবং শ্রী পীযূষ হাজারিকা, ডক্টর রনোজ পেগু এবং শ্রী সুশান্ত গোয়েন, এই যে নামগুলি উঠে এসেছে এই মুহূর্তে অসমের মুখ্যমন্ত্রী টুইট করে দিয়েছেন। এবং আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে গুয়াহাটি থেকে মর্তুজা, আগামীকাল অসম মন্ত্রিসভার সম্প্রসারণ, এবং আমাদের কাছে ইতিমধ্যেই কিন্তু একেবারে মন্ত্রিসভার যে নাম সেই নাম উঠে এসেছে। কি কি রয়েছে তোমার কাছে আপডেট? একেবারে রূপালী, অর্থাৎ সকল জল্পনা কল্পনার অন্ত পড়ল। অর্থাৎ সমগ্র অসমের মানুষ, সমগ্র রাজনৈতিক বিশ্লেষকরা এই মুহূর্তে তারা তাকিয়ে রয়েছিলেন সেই তালিকার দিকে, এবং এই মুহূর্তে সেই তালিকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনার সেই যে এক্স হ্যান্ডেলে সেই তালিকা প্রকাশ করেছেন, এবং এই তালিকায় 12 জনের যে তালিকা, অর্থাৎ আগামীকাল মন্ত্রিসভার যে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, আগামীকাল জ্যোতিবিষ্ট প্রেক্ষাগৃহে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, এবং সেই তালিকায় 12 জনের তালিকায় এই মুহূর্তে প্রকাশ হয়েছে। এবং সেই 12 জনের তালিকায় প্রথমে রয়েছেন অশ্বিনী রায় সরকার, তারপর সেকেন্ডে অশোক সিংহল, বিমল বরা, বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্ল বড়ুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, কৃষ্ণেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজারিকা, রনোজ পেগু এবং সুশান্ত বরগোহাই। অর্থাৎ এই তালিকায় যে নতুন পুরানা মিলিয়ে এই তালিকা গঠন করা হয়েছে, এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিল্লি থেকে কিছুক্ষণ আগে এসেই তিনি প্রবেশ করলেন সেই জনতা ভবনের সেই কার্যালয়ে, এবং তিনি সেই কার্যালয়ে এসেই প্রথম সেই টুইটটা করলেন। এবং অর্থাৎ এই যে জল্পনা চলে আসছিল যে কে পাবেন মন্ত্রিত্ব এই পরবর্তী তালিকায়, অর্থাৎ 12 জনের তালিকায় কারা থাকবেন, কাদের নাম বাদ পড়বে, এবং সেই তালিকায় অনেক জনের নাম বাদ পড়েছে এবং নতুন অনেকরা যুক্ত হয়েছেন। অর্থাৎ বিশেষ করে যদি বলা যায় যে প্রথম যে তালিকা, সেই তালিকায় প্রথমে যার নাম রয়েছে অশ্বিনী রায় সরকার, অর্থাৎ উনি এবার নতুন মন্ত্রিত্ব পেয়েছেন। দ্বিতীয় রয়েছেন অশোক সিংহাল, অর্থাৎ সেই অশোক সিংহাল পরবর্তী সময়ে বিগত যে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার প্রথম কার্যকালে তিনি বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং সেই অশোক সিংহালের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, কেননা ডিলিমিটেশনের যে কার্যক্রম, অর্থাৎ অসমের যে ডিলিমিটেশন হয়েছিল সেই ডিলিমিটেশনের সম্পূর্ণ দায়িত্ব সেই অশোক সিংহালের হাতে ছিল। কিন্তু এবার দেখা যাচ্ছে দ্বিতীয় নম্বরের তালিকা অশোক সিংহাল রয়েছে বিমল বরা, অর্থাৎ ইন্ডাস্ট্রি মিনিস্টার। বিগত সরকারের সময়ে বিমল বরা ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন, এবং সেই বিমল বরার নামও এই তালিকায় রয়েছে। তারপর বিশ্বজিৎ দৈমারি, অর্থাৎ বিশ্বজিৎ দৈমারি অসম বিধানসভার যে আগের সরকারের সময় তিনি স্পিকার ছিলেন, অর্থাৎ অসম বিধানসভার অধ্যক্ষ ছিলেন। সেই অসম বিধানসভার সেই অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারিকেও এবার মন্ত্রীর সেই তালিকায়, অর্থাৎ 4 নম্বর নাম রয়েছে। তারপর জয়ন্ত মল্ল বড়ুয়া একজন দক্ষ মন্ত্রী ছিলেন বিগত সরকারের সময়, সেই জয়ন্ত মল্ল বড়ুয়ারও নাম রয়েছে। তারপর কৌশিক রায়, জল্পনা চলছিল যে রূপালী, অর্থাৎ বরাক উপত্যকা থেকে কারা পাবেন মন্ত্রিত্ব, এবং বরাক উপত্যকা বিভিন্ন বিধায়কদের নাম আসছিল বরাক উপত্যকা থেকে, কিন্তু এবারের বরাক উপত্যকার বিগত সরকারের সময় যে 2 জন মন্ত্রী ছিলেন সেই 2 জনের নামও রয়েছে এই তালিকায়, অর্থাৎ কৌশিক রায়ের নাম রয়েছে, কৃষ্ণেন্দু পালেরও নাম রয়েছে। সেই ক্ষেত্রে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন বিগত সময়ে কৌশিক রায়, এবং সেই কৌশিক রায়ের নামও এই মুহূর্তে সেই তালিকায় রয়েছে। তারপর কেশব মহন্ত, অর্থাৎ অসম গণপরিষদ দলের যে অতুল বরা, তিনি মুখ্যমন্ত্রীর সাথে শপথ নিয়েছিলেন, এবং অসম গণপরিষদ দলের কার্যকারী সভাপতি কেশব মহন্তের নাম রয়েছে। অর্থাৎ অসম গণপরিষদ দল থেকে 2 জনকে দেওয়া হলো মন্ত্রিত্ব। তারপর কৃষ্ণেন্দু পাল, অর্থাৎ পাথারকান্দি, বরাক উপত্যকার শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের
বিধায়ক কৃষ্ণেন্দু পাল, অর্থাৎ সেই কৃষ্ণেন্দু পালেরও নাম রয়েছে। তারপর নীলিমা দেবী, পীযূষ হাজারিকা, অত্যন্ত গুরুত্বপূর্ণ জল সম্পদ বিভাগের মন্ত্রী সহ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ পদের মন্ত্রী ছিলেন পীযূষ হাজারিকা। সেই পীযূষ হাজারিকার নামও রয়েছে। রনুজ পেগু, অর্থাৎ পূর্বে সরকারের সময় শিক্ষামন্ত্রীর দায়িত্ব ছিলেন রনুজ পেগু, সেই রনুজ পেগুরও নাম রয়েছে। তারপর সুশান্ত বরগোহাই, অর্থাৎ আহোম সম্প্রদায় থেকে কাকে মন্ত্রিত্ব দেওয়া হবে সেই জল্পনা চলে আসছিল এবং সুশান্ত বরগোহাইয়ের নাম চর্চায় চলছিল এবং অবশেষে সেই সুশান্ত বরগোহাইয়ের নামও এসেছে। একেবারেই মর্তুজা, রূপালী। তুমি যেমনটা তুলে ধরলে পূর্ণ তালিকা এবং আগামীকাল নজর থাকবে আমাদের একেবারে 12টা 45 থেকেই কিন্তু শুরু হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একেবারে প্রকাশ্যে চলে এলো মন্ত্রিসভার যে তালিকা, সেই তালিকা কিন্তু চলে এসেছে এই মুহূর্তে আমাদের সামনে এবং সেই তালিকায় তুমি তুলে ধরলে এবং একেবারে আগামীকাল নজর থাকবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং নতুন করে আবারও বলা যায় যে একেবারে 26-এর নির্বাচনের পরে যে তালিকা তৈরি হলো, এবার নতুন পথে অসম এবং সেক্ষেত্রে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে। সেই তালিকাও আমরা দেখলাম এবং একেবারে সেই তালিকা আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আমাদের হাতেও রয়েছে, তুমিও জানালে। এবং এবার আমরা যাব পরবর্তী যে খবর, একেবারেই যে পরবর্তী খবর রয়েছে এবং আমরা ত্রিপুরার দিকে নজর রাখবো। এবারে ত্রিপুরার থেকে আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গেছে আমাদের যে প্রতিনিধি রয়েছে ভূপাল চক্রবর্তী এবং আমরা যে খবরে নজর রাখবো, দুদিনের গুরুত্বপূর্ণ সফরে বৃহস্পতিবার ত্রিপুরা ইতিমধ্যে পৌঁছে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার সফরের মূল লক্ষ্য ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা। শুক্রবার আগরতলার লঙ্কামুড়া বিএসএফ চেকপোস্ট পরিদর্শন করবেন তিনি এবং সীমান্ত রক্ষা বাহিনী এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে এবং ক্ষতিগ্রস্ত যে কাঁটা তারের বেড়া মেরামত, নতুন বেড়া নির্মাণ এবং নজরদারি ব্যবস্থার আধুনিকীকরণ নিয়ে আলোচনা হবে। সাম্প্রতিক অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে কেন্দ্রের কৌশল নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর এবং একেবারে অনুপ্রবেশ নিয়ে কিন্তু বারবার কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে এবং একেবারে সিল করে দেওয়া হবে সেই সীমান্ত, যাতে কোনো ধরনের কিছু এই দেশে প্রবেশ করতে না পারে। আমরা আরো বিস্তারিত জানবো এই কর্মসূচি নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছে ভূপাল চক্রবর্তী। ভূপাল, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? রূপালী, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশেই কিছুক্ষণ বাদে এই রাস্তা দিয়ে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ইতিমধ্যেই আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে তার বিমান অবতরণ করেছে। তিনি মেঘালয় থেকে সরাসরি চলে এসেছেন আগরতলায় এবং আগরতলা বিমানবন্দর থেকে তিনি কিছুক্ষণের মধ্যেই এই রাস্তা দিয়ে আসবেন এবং তিনি চলে যাবেন বিএসএফ হেডকোয়ার্টারে। সেখানে তিনি রাত্রি যাপন করবেন। আগামীকাল যেমনটা তুমি বলছিলে, তার মূল কর্মসূচি হচ্ছে সীমান্ত নিরাপত্তা, সীমান্তের মধ্যে যে কাঁটাতারের বেড়ায় দুর্বলতাগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণ করা। এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু বিএসএফ এর কর্মকর্তাদের সঙ্গেই নয়, তিনি ত্রিপুরা প্রশাসনের সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও সেই বৈঠকে কথা বলবেন বলে জানা গেছে। কারণ এখনো পর্যন্ত ত্রিপুরার প্রায় 26 কিলোমিটার সীমান্ত এলাকা এমন রয়েছে যেখানে কাঁটাতারের বেড়া বসেনি। বাকি যে সীমান্ত এলাকাগুলি রয়েছে প্রায় 20 বছরের বেশি পুরনো হয়ে যাওয়ায় সেই সীমান্ত এলাকায় কিন্তু কাঁটাতার মেরামত বা প্রতিস্থাপনের সময় এসে গেছে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই সফর নিঃসন্দেহে ত্রিপুরার সীমান্ত এলাকা অনুপ্রবেশ রোধ এবং চোরাচালান রোধের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা সফর নিঃসন্দেহে বলা যেতেই পারে। আমি আজকে সেই জায়গাতে গেছিলাম যেখানে যেই লঙ্কামুড়া বিওপিতে যাবেন অমিত শাহ আগামীকালকে, যেখানে তিনি মিটিং করবেন, তার পাশেই যে কাঁটাতারের বেড়া রয়েছে এবং সেই জায়গায় কাঁটাতারের বেড়া কি অবস্থায় রয়েছে সেই প্রতিবেদনটা একটা ছোট্ট করে একবার তুলে ধরবো। আমি এখন দাঁড়িয়ে আছি আগরতলা থেকে কয়েক কিলোমিটার দূরে লঙ্কামুড়ার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কাঁটাতারের বেড়া রয়েছে এবং তার ওপারে
আহ, কিছুটা অংশ ভারতীয় সীমান্ত রয়েছে, তারপরেই হচ্ছে বাংলাদেশ। এবং এই কাঁটাতারের বেড়া আমি আমার ক্যামেরা পার্সন অর্পণকে বলবো দেখানোর জন্য কিছু জুম করে। কাঁটাতারের বেড়া অনেকটা অংশে কিছু কিছু জায়গায় নষ্ট হয়ে গেছে, কারণ হচ্ছে এই কাঁটাতারের বেড়ার বয়স কমপক্ষে 20 বছর। তো স্বাভাবিক কারণে বেশ কিছু সীমান্ত এলাকায়, যেমনটা বারবার বলা হচ্ছিল, কোথাও কাঁটাতারের বেড়া কেটে দেওয়া হয়েছে, কোথাও কাঁটাতারের বেড়া নষ্ট হয়ে গেছে। এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে রাজ্য সরকার এই কাঁটাতারের বেড়া সংক্রান্ত যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলোর ছবি তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, তিনি সরেজমিনে দেখবেন এবং এই লঙ্কামুড়ার সীমান্তবর্তী এলাকাতেই কাঁটাতারের বেড়ার যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো তার নজরে আসবে এবং সামগ্রিকভাবে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করে তিনি এই কাঁটাতারের বেড়ার যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো নিরসন করবেন বলে খবর রয়েছে প্রশাসনিক সূত্রে। আগরতলা থেকে ক্যামেরায় অর্পণদের সঙ্গে ভোপাল চক্রবর্তী, নিউজ লাইভ বাংলা। এবং এবার নজর রাখতেই হচ্ছে বাংলার দিকে। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। কলকাতার রানী রাসমণি রোড ধর্ণা মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেত্রী। বাংলাদেশে একটি হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের হত্যাকাণ্ড এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন তিনি। অভিযোগ করেন একটি ঘটনায় তাকে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এই মন্তব্যকে উস্কানিমূলক এবং দেশের স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে আইনজীবী রিঙ্কি সিং চ্যাটার্জি শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক একেবারে তীব্র এবং সংবেদনশীল তথ্য প্রকাশেরও প্রশ্ন উঠছে। এই মুহূর্তে এফআইআর হয়েছে এবং একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে ঘটনা। সেদিন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ছাত্র নেতার মৃত্যু নিয়ে একটি মন্তব্য করেছেন এবং এই মন্তব্যের প্রতিবাদে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু চ্যাটার্জি সিং। আমি সরাসরি তার সাথে রয়েছি এবং ঠিক কি অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করব। ঠিক কি অভিযোগ তুলেছেন আপনি? অ্যাকচুয়ালি 2 মেতে আমরা একটা ওয়াই চ্যানেলে দেখতে পাই, মিডিয়াতে ঘুরছে যে ফরমার চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি বেঞ্জির আক্রমণ শুরু করেন আমাদের সবচেয়ে ট্রাস্টেড সংস্থা আপনার নির্বাচন কমিশনকে নিয়ে, তারপরে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। বলতে বলতে হঠাৎ করে উনি বলে দেন যে প্রতিবেশী দেশ বাংলাদেশে যে জামাতি গোষ্ঠীর যে লিডারের হত্যাকাণ্ড হয় হাদি, তারা হত্যাকাণ্ড অ্যাকচুয়ালি বাংলাদেশে হয়নি, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরের মানে নির্দেশে রাজনৈতিক হত্যাকাণ্ডটা হয়েছিল, প্রতিহিংসামূলক হত্যাকাণ্ড হয়েছিল। আর মণিপুরে এসটিএফ তাকে ধরে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে তাকে বাংলায় আনা হয়, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রক সেই হত্যাকাণ্ডটা করে বাংলাদেশের উপরে দায় চাপায়। তাই তিনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন বলে তিনি কিছু বলছেন না, কিন্তু এখন উনি অনেক কিছুই বলতে পারেন, ওনার কাছে অনেক তথ্যভাণ্ডার আছে। উনি আলটিমেটলি ভারত সরকারকে ধমকি দিলেন। তো এটা তো সরাসরি দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহের মামলা। তারপরে উনি প্রভোকেশন করলেন যে কেন করা হয়েছিল, কি করা হয়েছিল সব আমি জানি, আমি অনেক কিছুই বলতে পারি, আমার কাছে তো তথ্য ভাণ্ডার। মানে বা আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্কটাকে দাঙ্গামূলক উস্কানিমূলকভাবে অশান্ত করার চেষ্টা। আর ওই দেশে এক কোটি যে হিন্দু যারা বসবাস করছে তাদের উপরে প্রতিহিংসামূলক স্টেপ নিতে বাধ্য করা জামাতি গোষ্ঠীকে। কারণ এটা হবেই, যখন শুনবে যে ভারতবর্ষ প্রতিহিংসামূলক হত্যাকাণ্ড করিয়েছে তারা স্বভাবতই তারা যাবে। জবকি ভারতবর্ষ নিজেও এটা স্বীকার করেনি, আর বাংলাদেশ সরকারও এটা ভারতবর্ষের উপরে ব্লেম করেনি। ইভেন হাদির বাবা মাও এটা বলেনি যে ভারতবর্ষের এর মধ্যে হাত আছে। তাহলে উপযাজক হিসাবে ভারতকে অশান্ত করা, ভারতের ইন্টারগ্রিটি, সভারেনিটি, ভারতের শান্তি নিরাপত্তাকে বিশ্ব দরবারের কাছে ছোট করা, অপমান করা, লঙ্ঘন করার অধিকার উনাকে কে দিয়েছে? আপনি এখন কি চাইছেন? আমি চাইছি রাষ্ট্রদ্রোহের মামলায় উনার উপরে মামলা আমি রুজু করেছি, সেই মামলায় উনি অ্যারেস্ট হোক আর উনার সেই মামলায় বিচার হোক। আমি রাষ্ট্রদ্রোহের মামলায় যেগুলো সেকশন পড়ে বিএনএসে আমি সেগুলো দিয়েছি, যেমন রাষ্ট্রদ্রোহ 152, যেমন আপনার দাঙ্গাকারী প্রভোকেশন করা, দুটো রাষ্ট্রের মধ্যে সংঘাতপূর্ণ পরিবেশ তৈরি করা, তা 192, 191, 196, 352, 356 অ্যান্ড 153A, এই সমস্ত অ্যান্ড ইন আদার লস দিয়ে ওনার উপরে আমি মামলা করেছি। আর আমি চাইছি এই সমস্ত মামলাকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রদ্রোহী হিসাবে দেখে ওনাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করা হোক।
একেবারে তিনি তুলে ধরলেন যে তিনি কেন এফআইআর করেছেন এবং একেবারে এই মুহূর্তে কাগজ সহ তিনি আমাদেরকে শোনালেন এবং কি কি ধারায় এই মুহূর্তে মামলা করা হয়েছে এবং সেই কথাও কিন্তু তুলে ধরেন এবং তিনি অভিযোগ তুললেন যে একেবারে এরপরে গ্রেপ্তার। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটাই শোনাবো, শুনুন। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আসছি পরবর্তী যে খবরে নজর রাখতে হচ্ছে এবং এই মুহূর্তের বড় খবর, অসমে আগামীকাল অসম মন্ত্রিসভার সম্প্রসারণ এবং 12:45 জ্যোতি বিষ্ণু কলা মন্দিরে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। একেবারে নিউজ লাইভ বাংলার ক্যামেরায় রয়েছেন কৃষ্ণেন্দু, তিনি কি বলছেন শুনে নেব। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর পাথারকান্দি নাগরিকদের বা বরাক উপত্যকার নাগরিকদের বা সমগ্র আসামের সবার যে একটা আস্থা এবং বিশ্বাস আছে, এটা অতুলনীয়। এবং আজকে আপনাদের মাধ্যমে আমি পাথারকান্দির প্রত্যেকজন নাগরিককে প্রণাম নিবেদন করছি। যেহেতু বরাক উপত্যকায় আবারও দুইজন মন্ত্রিত্ব পেল এবং বিগত সময়ে আমরা দেখেছি আপনার পাথারকান্দিতে যে একটা কৃষি বিশ্ববিদ্যালয় বা বরাক উপত্যকার যে মিনি সচিবালয় থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের প্রকল্প আছে। এই হিমন্ত বিশ্ব শর্মা 2.0-তে বরাকের মানুষ বিভিন্ন আশা করছে, বিভিন্ন ধরনের প্রকল্পের আশা করছে, ইন্ডাস্ট্রি আশা করছে। সেই ক্ষেত্রে আপনি আবারও মন্ত্রিত্বের তালিকায় রয়েছেন বা মন্ত্রিত্ব পেয়েছেন, সেই ক্ষেত্রে কি বলবেন? আপনারা বিগত সময়ের কথা যদি চিন্তা করেন যে এইবার বরাক উপত্যকায় পাবলিকের যে ম্যান্ডেট, যে প্রত্যেকটা সিট দেখবেন যে হিউজ মার্জিনে জয়ী হয়েছে। ভারতীয় জনতা পার্টি 9টা সিটে জয়লাভ করেছে। আর যেখানে আমাদের অবস্থা নেই, আমরা এখানের মধ্যে জয়ী হতে পারিনি, কিন্তু আমরা ডেভেলপমেন্ট, আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সবকা সাথ সবকা বিকাশ, প্রত্যেক এলাকার সম উন্নয়ন, প্রত্যেক জাতি জনগোষ্ঠীর সবার সম উন্নয়ন। তো এই উদ্দেশ্যে আপনারা দেখেছেন যে বরাক উপত্যকায় একটা আমূল পরিবর্তন হয়েছে। 4 লেন রোডের কাজ চলছে, মহাসড়কের কাজ চলছে। আজকে এক্সপ্রেস হাইওয়ে, একটা নতুন রাস্তা বড়াপানি টু পাঁচগ্রাম, যেটার মাটির সার্ভে চলছে। তারপর আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের কাজ চলছে। আগামীতে এইমস একটা সেন্টার, এটাও মুখ্যমন্ত্রী মহোদয় আগ্রহ করেছেন, নিজে বলেছেন যে এটা বরাক উপত্যকার শ্রীভূমি জেলার পাথারকান্দিতে হবে। তো এইভাবে এডুকেশন সেক্টর আপনারা যদি দেখতে পারেন যে আপনারা চা বাগান এলাকায় স্কুলের ব্যবস্থা করা, চা বাগান প্রত্যেকটা এলাকার রাস্তা পকীকরণ, চা বাগান এলাকায় বিশুদ্ধ পানীয় জল, সবার বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বা ফরেস্টকে রক্ষা করার জন্য যে ব্যবস্থা, যে ফরেস্ট এরিয়াগুলো রক্ষা করতে হবে এবং প্রত্যেকজন খিলঞ্জিয়া নাগরিক বা ভারতীয় নাগরিকদের সুরক্ষার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, যার কারণে শুধু বরাক উপত্যকা সমগ্র আসামের নাগরিকরা মুখ্যমন্ত্রীর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা ব্যক্ত করেছেন। যার কারণে আজকে আমরা যদি ভারতীয় জনতা পার্টির 82 আর মিত্রজোট হলে 102, 126টার মধ্যে 102টা আসন জয়ী হওয়া, এই রেকর্ড আমার মনে হয় না আর কেউ ব্রেক করতে পারবে। এটা একটা মানে মানে হিউজ ম্যান্ডেট। যার কারণে এইবার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে বিগত 5 বছর যেভাবে গতিশীলভাবে আসামের উন্নয়নে, প্রত্যেক এলাকার উন্নয়নে, প্রত্যেক জাতি জনগোষ্ঠী উন্নয়নে যেভাবে কাজ করে গেছিলেন, এবং আমিও লাস্ট 1.5 বছর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের মতন একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কাজ করার সুযোগ পেয়েছি। তাই আজকে এখান থেকে মা কামাখ্যার শ্রীচরণে প্রার্থনা জানাই যে মা কামাখ্যা আশীর্বাদ দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে ওনার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, এবং আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যে উনি আমাকে যে দ্বিতীয়বারের জন্য আবার কাজ করার সুযোগ দিয়েছেন।
এবং মুখ্যমন্ত্রীর এই আস্থা এবং বিশ্বাস মাথায় নিয়ে সমগ্র আসামের নাগরিকদের কাজ করার জন্য প্রয়াস করব। নিজেকে 24/7 আমি এফোর্ট দেব, যাতে আসামের উন্নয়নে আমরা যাতে সবাই একটা টিম হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা কাজ করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি রূপালী। দেখো উনি কৃষ্ণেন্দু পাল, এবং কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন যে তিনি বিগত সময়ে যেমন কাজ করেছিলেন তার একই স্পিরিটে আবারও তিনি সেই কাজ করে যাবেন বলে তিনি এই মুহূর্তে জানিয়েছেন। রূপালী, একেবারেই মর্তুজা, আমরা সেই কথা শুনলাম এবং দ্বিতীয়বার মন্ত্রী হিসেবে আবারও তালিকায় নাম রয়েছে কৃষ্ণেন্দু পালের, এবং তিনি একেবারে প্রথমেই ধন্যবাদ জানালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে, এবং অন্যদিকে যে তিনি আবারও যে তার অঙ্গীকার অসমের উন্নয়নের ক্ষেত্রে, এবং তিনি একেবারেই তালিকা বলে দিলেন যে কোন কোন উন্নয়নের ক্ষেত্রে তিনি এগিয়ে যাবেন, সেই কথাই জানালেন দ্বিতীয়বারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবং একেবারে অসমের দ্বিতীয় হিমন্ত বিশ্ব শর্মা সরকারের সম্প্রসারণ সম্পূর্ণ তালিকা সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কারা ঠাঁই পেলেন রাজ্য মন্ত্রিসভায়, কি তাদের পরিচয়, একেবারে আমরা দেখে নেব। প্রথমেই যে নাম রয়েছে ডক্টর রনোজ পেগু, দ্বিতীয়বারের মন্ত্রী এবং মাজুলের বিধায়ক। অন্যদিকে আরো একটি যে নাম উঠে আসছে অশোক সিংহল, তিনিও দ্বিতীয়বারের মন্ত্রী, ঢেকিয়াজুলের বিধায়ক। অন্যদিকে পীযূষ হাজারিকা, এবং তিনিও দ্বিতীয়বারের মন্ত্রী, জাগিরোডের বিধায়ক। অন্যদিকে জয়ন্ত মল্ল বড়ুয়া, তিনিও কিন্তু দ্বিতীয়বার মন্ত্রী হচ্ছেন এবং নলবাড়ির বিধায়ক। অন্যদিকে যে বিমল বরা নাম রয়েছে দ্বিতীয়বারের মন্ত্রী, টিংকং এর বিধায়ক। অন্যদিকে কৃষ্ণেন্দু পাল, আমরা কিছুক্ষণ আগেই সরাসরি পেয়ে গেছিলাম তাকে, এবং তিনি জানিয়ে দিয়েছেন তিনি পাথরকান্দির বিধায়ক এবং দ্বিতীয়বার মন্ত্রী হচ্ছেন। অন্যদিকে লক্ষ্মীপুর থেকে বিধায়ক কৌশিক রায়, তিনিও দ্বিতীয়বারের মতো মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। অন্যদিকে থাওড়ার বিধায়ক রয়েছে এবং সেখানে নাম উঠে আসছে সুশান্ত বরগোহাই, তিনি প্রথমবার মন্ত্রিসভায়, অর্থাৎ আমরা প্রথমেই দেখতে পেলাম যে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে নতুন নাম কিছু উঠে আসবে, সেক্ষেত্রে কিন্তু এই যে সুশান্ত বরগোহাইয়ের নাম উঠে এসেছে। এবং অন্যদিকে কালিয়াবরের বিধায়ক কেশব মহন্ত, এবং তার নামও উঠে এসেছে এবং তিনি দ্বিতীয়বারের মন্ত্রী। অন্যদিকে প্রথমবার মন্ত্রী হচ্ছেন গোলকগঞ্জের বিধায়ক অশ্বিনী রায় সরকার, এবং তিনি কিন্তু প্রথমবার জায়গা পাচ্ছে। আমরা প্রথমেই যে জল্পনা শুরু হয়েছিল যে কিছু নতুন নাম উঠে আসতে পারে মন্ত্রিসভায় এবং কিছু নাম বাদ যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু কিছু নতুন যে নাম রয়েছে গোলকগঞ্জের বিধায়ক অশ্বিনী রায় সরকার, অন্যদিকে নীলিমা দেবী, তার নামও কিন্তু উঠে আসছে মঙ্গলদৈয়ের বিধায়ক, এবং প্রথমবার মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছে নীলিমা দেবী। একাধিক নাম উঠে আসছে ইতিমধ্যে, আমরা সেই তালিকাও দেখাচ্ছি। ডক্টর রনোজ পেগু ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি টুইট করেছেন, এবং সেখানে একেবারে তালিকা দেওয়া রয়েছে শ্রী অশ্বিনী রায় সরকার, শ্রী অশোক সিংহল, শ্রী বিমল বরা, শ্রী বিশ্বজিৎ জয়বাড়ি, শ্রী জয়ন্ত মল বড়ুয়া, অনেকগুলি নাম হয়েছে। এবং তাদের যে বিস্তারিত আমরা দেখতে পেলাম তারা কোথাকার বিধায়ক এবং কারা প্রথমবার মন্ত্রিসভায় আসছেন, কারা দ্বিতীয়বারের জন্য মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন। আমরা ইতিমধ্যেই কৃষ্ণেন্দু পালকে পেয়ে গেছিলাম, এবং তিনিও কিন্তু জানাচ্ছেন, প্রথমেই তিনি ধন্যবাদ জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে, এবং তারপরে তার যে আগামী রূপরেখা যে অসমের উন্নয়নের ক্ষেত্রে, কারণ বারবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু বারবার তুলে ধরেন যে একেবারে উন্নয়নে কিন্তু কোনো রকম ছাড় দেওয়া হবে না, এবং সেক্ষেত্রে কিন্তু একেবারেই সকলকে প্রথম থেকেই কাজ করতে হবে। সেই কথাই কিন্তু শপথ নেওয়ার পরেই মুখ্যমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছিলেন যে বসে থাকা চলবে না, যেদিন থেকে একেবারে দায়িত্ব দেওয়া হবে সেদিন থেকেই মাঠে নেমে পড়তে হবে একেবারে কোমর বেঁধে। এবং সেই কথাই কিন্তু শোনা গেল যে দ্বিতীয়বারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনিও কিন্তু জানিয়ে দিলেন যে আগামী দিনে উন্নয়নের রয়েছে কোন কোন জায়গায় বিশেষভাবে নজর দিতে হবে, সেই কথাও তুলে ধরলেন দ্বিতীয়বারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবার নজর রাখবো অন্য একটি বড় খবরে। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় আজ ফের ক্রাইম ব্রাঞ্চে হাজির হচ্ছেন না কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা। রিনিকি ভূঁইয়া শর্মার মামলার ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ তাকে জেরার জন্য তলব করেছিল। গত 23 মে ব্যক্তিগত সমস্যার জন্য হাজির হতে না পারায় আজ ক্রাইম ব্রাঞ্চ তাকে ফের তলব করেছিল। উল্লেখ্য, রিনিকি ভূঁইয়া শর্মার বিরুদ্ধে পাসপোর্ট সংক্রান্ত ভুয়ো অভিযোগ তুলে ইতিমধ্যে ক্রাইম ব্রাঞ্চ
ব্রাঞ্চের জেরার মুখে পড়া পবন খেরা নাম নিয়েছিলেন সুরজেওয়ালারা এবং উল্লেখ্য সুরজেওয়ালার ভুয়ো তথ্য সরবরাহ করেছিলেন গৌরব গগৈকে। আজ ক্রাইম ব্রাঞ্চে হাজির হলেন না কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা এবং রিনিকি ভূঁইয়া শর্মার মামলার ভিত্তিতে ক্রাইম ব্রাঞ্চ তলব করেছিল তাকে এবং এই নিয়ে দুবার তিনি এই যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছিল সেই জিজ্ঞাসাবাদ কার্যত তিনি এড়িয়ে গেলেন। প্রথমবার বলেছিলেন ব্যক্তিগত কারণ এবং আজ যে কারণ তিনি দেখিয়েছেন যে কর্ণাটকের যে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের অনুষ্ঠান রয়েছে সেখানে তাকে ডাকা হয়েছিল এবং সেখানে তিনি ব্যস্ত ছিলেন, সেই কারণেই আজকে ক্রাইম ব্রাঞ্চের যে জেরা সেই জেরার মুখে তিনি একেবারে সেই জিজ্ঞাসাবাদে তিনি এলেন না এবং সেখানে তিনি উপস্থিত থাকলেন না। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তিনি ব্যস্ত ছিলেন, সেই কারণেই ক্রাইম ব্রাঞ্চে হাজির হলেন না কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা। মহানগর চপ আজ এ পর্যন্তই। আরো অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন নিউজ লাইভ বাংলায়।